জাতিসংঘের প্রতিবেদন নিয়ে ইউরোপকে হুঁশিয়ারি ইরানের। এদিকে রাশিয়া জুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। জানাবো আমরা শুধু বাঁচতে চাই, গাজার শিশুদের আকুতি। আরও জানাবো কানাডার ৯৭ স্থানে নিয়ন্ত্রণহীন দাবানল সরিয়ে নেওয়া হলো ২৬০০ মানুষকে। জানাবো ইন্দোনেশিয়ায় পাথর খনি ধসে নিহত ১৭, এখনো আটকা ৮ জন। সর্বশেষ জানাবো ত্রাণ নিতে যাও ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণ, হতাহত ২৫০। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। জাতিসংঘের প্রতিবেদন নিয়ে ইউরোপকে হুঁশিয়ারি ইরানের। যদি ইউরোপীয় শক্তিগুলো জাতিসংঘের প্রতিবেদনকে রাজনৈতিকভাবে ব্যবহার করে, তবে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। রোববার দেশটির পক্ষ থেকে সতর্কতা দেয়া হয়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ওই প্রতিবেদনে দাবি করা হয়, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ তীব্রভাবে ৬০% পর্যন্ত বাড়িয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় প্রায় ৯০% স্তরের কাছাকাছি। এই বিবৃতির উদ্ধৃতি দিয়ে তেহরান থেকে এএফপি জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি শনিবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার এর প্রধান গ্রোসিকে তাদের রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদনকে কাজে লাগানো থেকে দলগুলোকে বিরত রাখার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, আইএইএ প্রধান রাফায়েল গ্রোসিকে এক ফোনালাপে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির কথা উল্লেখ করে আরাকচি বলেছেন, ২০১৫ সালের চুক্তির ইউরোপীয় পক্ষগুলোর যে কোনো অনুপযুক্ত পদক্ষেপের জবাব দেবে ইরান। ইউরোপীয় ত্রয়ী সতর্ক করেছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি মহাদেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হলে তারা পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। রাশিয়া জুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। টানা দ্বিতীয় দিনের মতো রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত একজন নিহত হয়েছেন এবং দেশ জুড়ে বিমান চলাচলে বিঘ্ন ঘটে বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা। রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ব্রিয়ানস্ক অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেন সীমান্ত সংলগ্ন চেরনিহিভ অঞ্চলের কাছে কামেনস্কি থুতোর নামের একটি গ্রামে টার্গেটেড হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত ও আরেকজন আহত হয়েছেন। পার্শ্ববর্তী কুরস্ক অঞ্চলে একটি ড্রোন হামলায় স্থানীয় একজন কর্মকর্তা কোমর ও হাতে আঘাত পান। আর তুলা অঞ্চলে দুটি বিমান হামলায় দুজন বেসামরিক ব্যক্তি হালকা আহত হন। এছাড়া আঞ্চলিক রাজধানীর একটি অ্যাপার্টমেন্ট ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়। মস্কোর মেয়র সের্গেই সোব্যানিন জানান, টানা দুদিনে রাশিয়ার রাজধানী মস্কোর দিকে ছোড়া ৪০টিরও বেশি ড্রোন রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করেছে। আগের দিন শহরটির দিকে প্রায় ৩ ডজন ড্রোন হামলা চালানো হয়। রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াতসিয়া জানিয়েছে, মস্কোর 4টি প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে মস্কো অঞ্চলে কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আমরা শুধু বাঁচতে চাই, গাজায় শিশুদের আকুতি। গাজা শহরের পশ্চিমে বিধ্বস্ত তেল আল হাওয়া পাড়ায় একটি ছেঁড়া তাঁবুর নিচে ছেলেবেলার টুকরো টুকরো স্মৃতি পড়ে আছে ধুলোয়। ভেজা কম্বলের ওপর কুঁজো হয়ে বসে আছে 14 বছর বয়সী কামাল মাহদি। তার ক্ষীণ শরীরটা যেন চারপাশের ধ্বংসস্তূপে হারিয়ে গেছে। বিস্ফোরিত চোখে শূন্য দৃষ্টিতে সে রাস্তায় ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষের দিকে তাকিয়ে থাকে, যেন হারানো কোনো জীবন খুঁজছে, যা আর কখনোই ফিরবে না। হাঁটু জড়িয়ে ধরা সেই কিশোরের কণ্ঠস্বর চাপা ফিসফিসানি মাত্র। যুদ্ধের আগে জীবনটা ছিল খুব সাধারণ, বলল মাহাদি। ভোরে উঠতাম, স্কুলের ইউনিফর্ম পরে দৌড়ে বেরিয়ে যেতাম। স্কুল শেষে বন্ধুরা মিলে গলির ভেতর ফুটবল খেলতাম। ছুটির দিনে বা সাপ্তাহিক ছুটিতে আমরা সবাই দাদার চারপাশে বসতাম। তিনি আমাদের নাকবার গল্প শোনাতেন, কিভাবে ১৯৪৮ সালে আমাদের লোকজনকে বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছিল। থামলো সে, গলাটা ধরে এলো। আগে ভাবতাম এগুলো শুধু পুরনো দিনের গল্প, কিন্তু এখন আমি নিজেই তা অনুভব করি। এখন আমি জানি ঘর হারালে কেমন লাগে, কিভাবে হাতে যা আছে তা নিয়েই দৌড়ে পালাতে হয়। আমি জানি কিভাবে বোমার শব্দের মাঝেও ঘুমাতে হয় আর ধুলোর মাঝে জেগে উঠতে হয়। ২০২৩ সালের অক্টোবরে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র তার পাড়ায় আঘাত হানার পরেই ভেঙে পড়ে তার কল্পনার সেই ভবিষ্যৎ, যা ছিল রঙিন স্বপ্ন আর নির্মল খুশির আধার। আমরা অনেকবার পালিয়েছি, বলল মাহাদি ফেটে যাওয়া হাতে হাত ঘষতে ঘষতে। প্রতিবার কিছু না কিছু ফেলে এসেছি, একটা অ্যালবাম, একটা খেলনা, আমার স্কুলের খাতা, এমনকি দাদার কবরটাও। বিদায় জানাতেও পারিনি। তার পাশে বসে আছে ১২ বছরের চাচাতো বোন ক্যামেলিয়া, প্লাস্টিকের চাটাইয়ের ওপর গুটিসুটি মেরে হাতে শক্ত করে চেপে ধরা একটা পুরনো স্কুল ব্যাগ। কানাডায় ৯৭ স্থানে নিয়ন্ত্রণহীন দাবানল সরিয়ে নেওয়া হলো ২৬০০ মানুষকে।
ভয়াবহ দাবানলের কবলে পড়েছে কানাডা। এই অবস্থায় পশ্চিম ও মধ্য কানাডার 26,000-এরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। কর্মকর্তা এবং দেশটির গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াদের মধ্যে ম্যানিটোবা, সাসকাচুয়ান এবং আলবার্টা রাজ্যের লোকজন রয়েছে। কানাডিয়ান ইন্টার এজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টার রোববার জানিয়েছে এ পর্যন্ত কানাডা জুড়ে 187টি স্থানে আগুন জ্বলছে, যার মধ্যে 97টিকে নিয়ন্ত্রণের বাইরে হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ম্যানিটোবাতেই 17,000-এর বেশি, সাসকাচুয়ান ও 8 ও আলবার্টায় 1300 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেতে এক পোস্টে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ফেডারেল ইনসিডেন্ট রেসপন্স গ্রুপকে তলব করেছেন। তিনি জানিয়েছেন দেশ জুড়ে দাবানল তীব্রতর হচ্ছে, যার ফলে লোকদের অন্যত্র সরিয়ে নেওয়া এবং সাময়িক সহায়তার প্রয়োজন হচ্ছে। ইন্দোনেশিয়ায় পাথর খনি ধসে নিহত 17, এখনো আটকা 8 জন। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের সিরেবন এলাকায় একটি পাথর খনিতে ভয়াবহ ধসে এ পর্যন্ত 17 জন নিহত ও 6 জন আহত হয়েছেন। এখনো খনিতে আটকা 8 জন। তাদের খোঁজে রোববারও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এ তথ্য জানিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, নিহত ও নিখোঁজদের সংখ্যা ক্ষতিগ্রস্ত পরিবারদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে প্রাথমিকভাবে নির্ধারিত হয়েছে। এ ব্যাপারে পশ্চিম জাভার গভর্নর ডেডি মুলিয়াদি সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, সিরেবনের এই দুর্ঘটনাস্থলটি শ্রমিকদের জন্য নিরাপত্তা মানদণ্ড পূরণ করে না এবং এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দেশটির জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা ধসের কারণ তদন্ত করবে এবং ভবিষ্যতে এ ধরনের ভূমিধসের সম্ভাব্যতা চিহ্নিত করতে অঞ্চলটির একটি পূর্ণাঙ্গ মূল্যায়ন করবে। মন্ত্রণালয়ের ভূতাত্ত্বিক সংস্থার প্রধান মোহাম্মদ ওয়াফিদ বলেন, সিরেবন রিজেন্সি এলাকার মাটি ধস প্রবণ, বিশেষ করে যখন বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি হয়। ধসের জায়গাটির ঢাল খুব খাড়া, যা দুর্ঘটনার একটি বড় কারণ হতে পারে। ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের উপর গুলিবর্ষণ, হতাহত 250। দক্ষিণ গাজার রাফাহর পশ্চিমে আল মাওয়াসি এলাকায় ত্রাণ সংগ্রহে যাওয়া সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী। রোববারের এই ঘটনায় প্রায় 50 জন ফিলিস্তিনি নিহত ও 200 জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, নিহতদের মধ্যে 28 জনের মরদেহ খান ইউনিসের নাসের হাসপাতালে এবং 21 জনের মরদেহ রেড ক্রসের ফিল্ড হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অধিকাংশ ইসরায়েলি গুলিবর্ষণে জখম হন। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন ভোর থেকে আমেরিকান বেসরকারি সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে প্রচুর মানুষ জড়ো হন। তবে লোকজন যখন ওই কেন্দ্রের কাছাকাছি পৌঁছায়, তখনই ইসরায়েলি সামরিক যানবাহন থেকে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এমনকি ড্রোন থেকেও বিস্ফোরক ফেলতে শুরু করে, যার ফলে ব্যাপক হতাহত হয়। এক চিকিৎসা কর্মকর্তা বলেন, ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশের পরিস্থিতি ছিল চরম বিপজ্জনক। সেখানে উপর্যুপরি গুলিবর্ষণের কারণে অ্যাম্বুলেন্সগুলো আহতদের কাছে পৌঁছাতে পারছিল না। অনেকে ঠেলাগাড়িতে করে সরিয়ে নিতে হয়েছে। একই সময়ে গাজার কেন্দ্রস্থলে নেট জারিম করিডোরের কাছে আরেকটি আমেরিকান ত্রাণ কেন্দ্রের দিকে আসা সাধারণ মানুষের ওপর ইসরায়েলি সেনারা গুলি চালায় বলে জানান আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী। নুসেরাত শরণার্থী শিবিরের আল আউদা হাসপাতালের চিকিৎসা সূত্র জানা গেছে, বুরেজ শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত 1 জন ফিলিস্তিনি নিহত ও 20 জন আহত হয়েছেন। এদিকে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী মুখপাত্র অভিজাই আদ্রেই দাবি করেছেন, ত্রাণ বিতরণ কেন্দ্রে সেনাবাহিনীর গুলিতে হতাহত হওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই। তবে ঘটনাটি তদন্তাধীন বলেও উল্লেখ করেন তিনি।